প্রাণভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাশেম। সাক্ষাৎ শেষে পরিবার। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিব, কিন্তু যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা অপেক্ষা করতে চাই। যৌক্তিক সময় দেওয়া হবে, তবে 7 দিনের বেশি নয়। আমরা রিজনেবল সময় দেব, সর্বোচ্চ 7 দিন। যখন সাজা কার্যকরী করা হবে তখন আমরা সিদ্ধান্ত নেব কোথায়। কাশিমপুর কারাগার জুড়ে কঠোর নিরাপত্তা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী বৃষা হত্যার মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হচ্ছে ঢাকায়। কাল তোলা হবে আদালতে। শোকসভায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। একটু হাতটা ধরো, একটু উঠাও। আমার কাছে বারবার নির্মমভাবে 14 বছর বয়সের মধ্যে মেরে ফেলা হলো, আমরা তার ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর কারণেই জঙ্গিবাদের এই মাথাচাড়া। শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। নিখোঁজদের অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় জড়িত বলে ধারণা। সৌদি আরব লেবাননের পর এবার শ্রমবাজার খুলে দিতে কাজ করছে মালয়েশিয়ার সরকার। শিগগিরই আসতে পারে ঘোষণা। কর্মী পাঠাতে প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং কবি শহীদ কাদরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা। তার সৃষ্টি পথ দেখাবে উত্তরসূরিদের, বললেন বিশিষ্টজনরা। প্রাণভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাশেম। কাশিমপুর কারাগারে মীর কাশেমের সাথে সাক্ষাতের পর এ কথা জানান পরিবারের সদস্যরা। অন্যদিকে আইজি প্রিজন জানালেন প্রাণভিক্ষার জন্য 7 দিনের বেশি সময় দেওয়া হবে না। তিনি আরও জানান, ফাঁসি কোথায় কার্যকর করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার সর্বোচ্চ আদালত মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর সে রায় বুধবার সকালে এই যুদ্ধাপরাধীকে পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। সে সময় তিনি প্রাণভিক্ষার জন্য সময় চেয়েছেন বলে জানান কারা কর্তৃপক্ষ। আর দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে মীর কাশেম আলীর সাথে দেখা করেন পরিবারের সদস্যরা। পরে এই যুদ্ধাপরাধীর স্ত্রী নিখোঁজ সন্তানের সন্ধান না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্তের জন্য সময় চান। মীর কাসেম সাহেবের লয়ার ছিল আমার ছেলে, সেহেতু তার সাথে পরামর্শ আমাদের খুব বেশি দরকার। এই জন্য আমরা আমার ছেলেকে ফেরত চাচ্ছি সবার আগে। ছেলেকে পেলেই আমরা এই ব্যাপারে সমস্ত কিছুর ব্যাপারে সিদ্ধান্ত দিব। সময়ের বারটা যদি শেষ হয়ে যায় সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা অপেক্ষা করতে চাই। যদিও রাজধানীর বকশীবাজারে কারা মহাপরিদর্শক সাংবাদিকদের জানান, প্রাণভিক্ষার জন্য যুদ্ধাপরাধী মীর কাশেম আলীকে সর্বোচ্চ 1 সপ্তাহ সময় দেওয়া হবে। উনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আছেন। আমরা এখনো কোথায় দিব সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। এটা সব শেষে যখন সাজা কার্যকরী করা হবে তখন আমরা সিদ্ধান্ত নেব কোথায়। আমরা রিজনেবল সময় দেব, সর্বোচ্চ 7 দিন একটা রিজনেবল সময় আমরা দিব। এদিকে কাশেমের রিভিউ খারিজের পর এই কারাগার জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত নিরাপত্তা আছে, আমরা দিব। হ্যাঁ, সবসময় আমাদের কারাগারকে আমরা সবসময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি আমরা দিয়ে রাখি প্রয়োজন। মীর কাশেম আলী বর্তমানে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
ফাহমিদা যেমনটা বলছিলেন যে আমি সকাল থেকে এই কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছি। আমরা সকাল থেকে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে এখানে প্রথমে সকাল 7:30টার দিকে তাকে আসলে রায় পড়ে শোনানো হয়েছে এবং তারপরে এখানকার যে গাজীপুরের যে পুলিশ সুপার তিনি এখানে এসেছিলেন পরিদর্শনে, সে বিষয়গুলো আমরা জানিয়ে দিয়েছিলাম। তবে সবকিছু মিলিয়ে ফাহমিদা বলা চলে যে গতকাল যে রিভিউ রায় খারিজ করে দেয়া হয়েছে, তারপরে কিন্তু তার এই রায় কার্যকরের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, সে প্রক্রিয়া ধীরে ধীরে কিন্তু শুরু হয়েছে। দুপুর 1:45টার দিকে এই কাশিমপুর কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা এবং পরিবারের সদস্যরা কিন্তু বের হয়ে সাংবাদিকের সাথে কথা বলেছেন। যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে জানিয়েছিলেন যে তার পুত্র, যাকে গত 22 দিন ধরে আসলে তারা বলছেন যে নিখোঁজ, সেই ছেলেকে ফিরে পাওয়ার পরই তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি করবেন না। তবে সবকিছু মিলিয়ে আসলে বলা চলে যে কারা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে তিনি আসলে প্রাণ ভিক্ষার আবেদন করবেন কি করবেন। আপনি জানেন যে বিকেলের দিকে আইজি প্রিজন ব্রিফিং করে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি বলেছেন যে তাকে পর্যাপ্ত সময় দেওয়া হবে, অর্থাৎ যৌক্তিক সময় দেওয়া হবে, তবে সেটা 7 দিনের বেশি নয়। 7 দিনের মধ্যে যদি তিনি প্রাণ ভিক্ষার আবেদন করেন তাহলে সেটা আসলে রাষ্ট্রপতির কাছে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। যদি রাষ্ট্রপতি তার প্রাণ ভিক্ষার আবেদন গ্রহণ করেন অথবা খারিজ করে দেন, খারিজ করে দেওয়ার পরে রাষ্ট্র আসলে তার নির্বাহী আদেশের বলে যে কোনো সময় কিন্তু রায় কার্যকর করতে পারবে। এছাড়া আমরা কিছুক্ষণ আগে যেমনটা জানতে পেরেছি যে আইজি প্রিজন এই কাশিমপুর কারাগারে পরিদর্শনে আসবেন, তবে এখনো তিনি এসে পৌঁছাননি। এছাড়া দুপুরের দিকে গাজীপুরের যে পুলিশ সুপার তিনি এসে আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তারা বলছেন যে কোনো ধরনের পরিস্থিতি যদি এখানে রায় কার্যকর করা হয় এই কাশিমপুর কারাগারে, সেক্ষেত্রে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে আমরা এখনো জানতে পারিনি যে আসলে কাশিমপুর কারাগারই তার রায় কার্যকর করা হবে নাকি কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হবে। তো যদি এই বিষয়গুলো আসলে জানার পরে পরবর্তীতে হয়তো আমরা আপনাদেরকে আরো জানিয়ে দিতে পারবো। তো আপাতত এই ছিল কাশিমপুর থেকে আমার হাতে সবশেষ। দর্শক, গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে থেকে সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। এবার অন্যান্য প্রসঙ্গ। রাজধানীর ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে গ্রেফতারের পর ঢাকায় নিয়ে আসা হচ্ছে। আগামীকাল তোলা হবে আদালতে। সকালে ডোমার উপজেলার হরিণখানাবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডোমার থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর পক্ষে নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, রিশা হত্যাকাণ্ডের মূল আসামি ওবায়দুল ডোমারের হরিণখানা গ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হরিণখানা বাজার থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে ডিএমপির রমনা জোনের এডিসি HM আজিজুল হকের কাছে ওবায়দুলকে হস্তান্তর করে জেলা পুলিশ সুপার। এর আগে গতকাল দিনাজপুর থেকে তার বোন ও ভগ্নিপতিকেও আটক করে পুলিশ। গত 24 আগস্ট দুপুরে ওবায়দুলের ছুরিকাঘাতে ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশা গুরুতর আহত হন। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 28 আগস্ট সে মারা যায়। এর প্রতিবাদে কয়েকদিন ধরে মানববন্ধন ও স্কুলের সামনের রাস্তা অবরোধ করে তার সহপাঠীরা। অপরিচিত হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমাদের বাসা কোথায়, কথা বীরগঞ্জে। তো অলরেডি কালকে থানা খুঁজছিল, আমি সন্দেহমূলক জিজ্ঞাসা করলাম, তো কথা বীরগঞ্জে আমার নামে মামলা আছে, তা আমি পালে বেড়াচ্ছি। সোনারায় বাজার থেকে ডোমার থানা পুলিশ, র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এই 3 ইউনিটের সদস্যরা যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে এবং যেহেতু ঢাকাতে তার মামলা আছে, মামলার তদন্তকারী অফিসার এখানে উপস্থিত আছেন, তিনি অভিযানে ছিলেন, তাকে নিয়ে ওনারা ঢাকা চলে যাবেন। এদিকে ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার খুনি ওবায়দুলকে আটকের ঘটনায় সন্তোষ প্রকাশ করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন রিশার স্বজন ও সহপাঠীরা। সকালে স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত রিশার স্মরণ সভায় এই দাবি জানান তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু রিশার হত্যাকারীর ফাঁসি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাকে বাবা বলে ডাক্তারের সুযোগ না, ওর ডাক্তার আমি আর বুঝতে পারতাছি না। যে জায়গায় ও বসতো সেই জায়গাটা এখন শূন্য। স্কুলের সহপাঠী, শিক্ষক সবার কাছে প্রিয় রিশা।
ঘরে বাবার প্রিয় সন্তানটি আর ডাকবে না বাবা বলে। স্কুলের রিশার নির্ধারিত চেয়ারটি, পড়ার বইগুলো সবই আছে আগের মতো, কিন্তু রিশা নেই। রিশার স্মৃতিচারণে বুধবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের আয়োজিত স্মরণ সভায় নিরাপত্তা শব্দটি উঠে আসে বারবার। আমি যখন আইসিইউর ভিতরে ঢুকি, সেখানে বলেছিল ভাইয়া একটু হাতটা ধরো, একটু উঠাও। ওই আমার কাছে বারবার বলছিল ভাই একটু উঠাও, একটু উঠাও। আমাদের একটু কোনো নিরাপত্তা নেই। যদি একটা সিসি ক্যামেরা থাকতো তাহলে আমাদের ওবায়দুলকে খুঁজতে এত সমস্যা হতো না। উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আসামিকে ধরা হলেও আন্দোলন থেমে থাকবে না, আর রিশা হত্যার মতো কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের সকল স্তরে নিরাপত্তা নিশ্চিত করার দাবি ওঠে আলোচনায়। এই আন্দোলন আমাদের ফাঁসি হওয়ার আগ পর্যন্ত বহাল থাকবে। শুধুমাত্র এই স্কুল নয়, বাংলাদেশের যেখানে স্কুল কলেজ আছে সব জায়গায় যাতে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয় যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের সব স্কুলের সামনে রিশা হত্যার বিচার দ্রুত করার দাবিতে মানববন্ধন করার আহ্বান জানান রিশার সহপাঠীরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর ফলে দেশে জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া। ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শে জীবন গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ১৫ই আগস্ট যারা ঘটিয়েছিল তারা কারা ছিল? যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা বাঙালির বিজয় মেনে নিতে পারেনি, তাদেরই কিছু দোসর, এই দেশীয় দালাল, তারাই এই জঘন্য ঘটনা ঘটায়। এবং 15 আগস্টের পর থেকে আমরা কি দেখেছি? বাংলাদেশের ইতিহাস বিকৃতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব বিজয়ের ইতিহাসকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা। আমরা যদি এখন হিসেব করি যে একটা প্রজন্ম, তারা আমাদের এই সঠিক কোনো ইতিহাসই জানে না, অর্থাৎ ৭৫-এর পর ৯৬ পর্যন্ত এই ২১ বছর এই বাংলাদেশে জাতির পিতার নাম নিষিদ্ধ ছিল। ৭ই মার্চের ভাষণ বাজাতে দিত না। একটা জাতি যদি বিকৃত ইতিহাস শুনতে থাকে, তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সেই বিকৃতি আমরা এখন সমাজে দেখি, যেখান থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস উত্থান ঘটেছে, যা আজকে সমাজে করে খাচ্ছে। ৭৫-এর পরে আমরা জানি যে ওই জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের ছাত্রদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র, অর্থ, অবৈধ পথ দেখিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবেট সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নরওয়ের রাষ্ট্রদূত মেডেতে ল্যান্ডেমো প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪০ জন নিখোঁজ রয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক কে এম শহীদুল হক এদের সন্ধানে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছেন বলে জানিয়েছেন। দুপুরে রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টারে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় নিখোঁজদের বেশিরভাগই জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও ধারণা করেন তিনি। আমাদের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা একটা তালিকা পেয়েছি, র্যাবের তালিকা আমরা পরিদর্শন করেছি। আমরা মাঠ পর্যায়ে আমাদের কমান্ডার, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এদের কাছ থেকে আমরা তালিকা এনেছি। সব যাচাই বাছাই করে ৪০ জন নিখোঁজ আছে। তারা অনেকেই জঙ্গি সংগঠন যোগদান করেছে। নিখোঁজ হওয়ার পূর্বে তাদের মধ্যে যে পরিবর্তন, এবং অনেকে নিখোঁজ হওয়ার পরে পরিবারকে বলছে আমি ভালো আছি, আমার জন্য দোয়া, আমার জন্য চিন্তা করবা না, দুই একবার কেউ এরকম বলছে। তার থেকে আমাদের ধারণা হয়তোবা তার জঙ্গি সংগঠনে যোগদান করেছে। এই ৪০ জনকে খুঁজে বের করার জন্য আমরা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা আমরা চেষ্টা করে যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কাল্পনিক আইএসকে অনুসরণ করে তরুণ প্রজন্ম জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, গুটি কয়েক শিক্ষার্থী ও শিক্ষক জঙ্গিবাদে জড়িয়ে পড়ায় সমালোচিত হচ্ছে দেশের বৃহৎ শিক্ষা পরিবার। সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জঙ্গিবাদ বিরোধী শিক্ষা সম্মেলনে যোগ দিয়ে তারা এই মন্তব্য করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের নেতারা সম্মেলনে যোগ দেন।
তরুণ প্রজন্ম যেন বৈশ্বিক এই জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে, তার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত শিক্ষক নেতারা। একটা কাল্পনিক হায়েস আমাদের যুব সমাজকে মানে মাথা ধোলাই করা যেটাকে বলে, সেই কাজটি করে এদেরকে উন্মাদ করে এদেরকে কাজে নামিয়েছে। পুলিশ, আমাদের র্যাব, আমাদের আনসার, আমাদের বিজিবি সার্বক্ষণিকভাবে হত্যাকাণ্ড, এই সমস্ত সন্ত্রাস বন্ধের জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আমাদের পরিবারের সন্তানরা ভিকটিম হয়ে যাচ্ছে। ওই যারা ইসলামের নামে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়ার জন্য দূরদৃষ্টি নিয়ে বসে আছে, আমাদের এইসব লোকজনকে লুট করতেছে। সন্দেহজনক সব বিশ্ববিদ্যালয় এবং ওইসব বড় বড় স্কুলগুলোতে তদন্ত করছি, তাকে লাইব্রেরি থেকে এইসব বই সরাই ফেলতে করছি। একজন শিক্ষক চাকরি গেছে, এখন গ্রেপ্তার হয়ে আছেন, তাকে আমরা বাধ্য করছি চাকরি ছাড়াইতে। সন্ধ্যার সময় আরো থাকছে, রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় শিশুর শরীরে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এবং 10 দিন পর খুলে দেওয়া হলো বসুন্ধরা শপিং মল, আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ তলায় ঢুকতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। চোখের জলে বিদায় জানানো হলো কবি শহীদ কাদরীকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি ফুলের শ্রদ্ধা জানান কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী সহ অসংখ্য মানুষ। শহীদ কাদরীর কবিতা বেঁচে থাকবে ধ্রুবতারার মতো, পথ দেখাবে আগামীর, এমনটাই বললেন বিশিষ্টজনরা। এর আগের সকালে নিউ ইয়র্ক থেকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় শহীদ কাদরীর মরদেহবাহী কফিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবিকে দাফন করা হয়। এসেছিলেন আগস্টে, চলেও গেলেন সেই মাসে, রেখে গেলেন অমর অজর সৃষ্টি। বুধবার সকালে তার মরদেহ পৌঁছে প্রিয় মাতৃভূমিতে। বিমানবন্দর থেকে প্রথমে বড় ভাই শাহেদ কাদরীর বাসায় নেওয়া হয় তার মরদেহ। ছোট ভাইয়ের মুখ শেষবারের মতো দেখলেন অগ্রজ। কবিকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এদিন বেলা 11টা থেকে অপেক্ষা করছিলেন তার ভক্ত অনুরাগীরা। আধুনিক বাংলা কবিতায় শহুরে ধারার এই কবিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বিশিষ্টজনেরা। রাষ্ট্র মানে লেফট রাইট কিংবা তোমাকে অভিবাদন প্রিয়তম, সেই অন্তর্গত তাৎপর্যটা আমরা অনুভব করতে পারবো যদি বেশি করে পড়ি। শহীদ কাদরীর মৃত্যু জয় করা একজন কবি, তার কবিতা বাংলা সাহিত্য যতদিন আছে তার কবিতাগুলো। জনগণের রাষ্ট্র হতে হলে মানুষকে যে ব্যক্তিগত জীবনেও তার প্রেমের মধ্যেও সেটার প্রতিফলন থাকতে হয়, তিনি কি সুন্দর করে সেটা দেখিয়েছেন। শহীদ কাদরী ছিলেন ভীষণ আড্ডাপ্রিয়, বন্ধুদের বৈঠকের মধ্যমণি। সর্বশেষ তার সঙ্গে আমার দেখা হয়েছে নিউ ইয়র্কে, যে হাসপাতালে ছিলেন, সেখানে 5 ঘন্টার আড্ডা। স্ত্রী নীরা কাদরীর স্মৃতিচারণেও পাওয়া গেল প্রাণবন্ত মানুষটির পরিচয়। খুব স্পন্টেনিয়াস কথা বলতে, অনেকে ভাবতো যে আগে থেকে তৈরি করা কোনো কিছু, আগে থেকে তৈরি করা না, সমস্ত কিছু স্মৃতি, অন স্পট কথা বলতো। 1 দশক ধরে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত ছিলেন শহীদ কাদরী। লিখতে কষ্ট হতো বটে, তবু লিখতে চাইতেন। যে মানুষ খেতে পারছে না সেই মানুষ টেবিলে বসবে, সেই মানুষ কলম ধরবে, কত কষ্ট ভিতরে। লেখা আসছিল, লিখতে পারছে না, ডিকটেট করতে চাইতো না। কবি চলে গেলেন না ফেরার দেশে, রয়ে গেল তার দৃপ্ত উচ্চারণ, তোমাকে অভিবাদন। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব লেবাননের পর এবার শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা আসবে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রক্রিয়া চূড়ান্ত করতে মালয়েশিয়ার সরকার কাজ করছে বলে জানিয়ে ব্যক্তি খাতের ব্যবসায়ীরা চাহিদা অনুসারে কর্মী পাঠাতে মালয়েশিয়ার জন্য নতুন ডাটাবেস করার পরামর্শ দিয়েছেন। এদিকে দেশটির পক্ষ থেকে জনশক্তি আমদানির ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কর্মী পাঠাতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে।
4 বছর বন্ধ থাকার পর সরকারি পর্যায়ে প্রায় 10 লাখ কর্মী পাঠানোর লক্ষ্যে 2012 সালে দুদেশ সম্মত হলেও তখন মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় মাত্র 10,000 কর্মী। এ প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর গত 18ই ফেব্রুয়ারি ঢাকায় দুদেশের মধ্যে পুনরায় সমঝোতা স্মারক সই হয়। এ পর্যায়ে বিভিন্ন খাতে 15 লাখ কর্মী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হলেও মাত্র একদিনের ব্যবধানে সব দেশ থেকেই কর্মী নেওয়া বন্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। তবে সকল জটিলতা দূর করে শিগগিরই বহুল প্রতীক্ষিত শ্রমবাজারটি পুনরায় খুলবে বলে প্রত্যাশা ব্যক্তি খাতের ব্যবসায়ীদের। ওরা একটা নতুন অনলাইনে সিস্টেমটা চালু করবে, যার জন্য সারা পৃথিবী থেকেই লোক নেওয়া তারা বন্ধ করে দিচ্ছে। সিস্টেমটা আস্তে আস্তে ডেভেলপ করছে, ওদের এমপ্লয়ারদেরকে অ্যাপ্লিকেশন নিতেছে বাংলাদেশের লোক নেওয়ার জন্য। আমরা সোর্স কান্ট্রি হিসাবে অলরেডি ওখানে এনলিস্টেড, কিছু লোক ওখানে সোর্স কান্ট্রির অ্যাপ্রুভালও রিসিভ করছে। অপেক্ষা করতেছে যে কখন সিস্টেমটা অন হবে, তখন আমাদের বাংলাদেশ থেকে তারা লোক নেওয়া শুরু করবে। মালয়েশিয়ার বাজারে প্রায় 20 লাখ বাংলাদেশি কর্মীর চাহিদার কথা জানিয়ে তারা বলেন, চাহিদা মতো কর্মী পাঠাতে নতুন ডাটাবেস তৈরির পাশাপাশি পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সরকারকে। সবগুলি সেক্টরে ওনারা এখন লোক নেবেন। যদি প্লান্টেশন সেক্টরতে লোক যায়, তাহলে ওনারা আগে ডাটাবেস থেকে লোক নিতে পারবেন। অন্যান্য যে সেক্টরগুলি আছে এগুলি তো আপনাকে নতুন নিতেই হবে, কারণ তখন ওগুলি কোনো ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয় নাই। একটা কোম্পানির প্রয়োজন আছে হলো মেশন, কার্পেন্টার, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, ইঞ্জিনিয়ার। ডাটাবেসে তো ওই লোকটা নাই, আপনি নেওয়ার তো সুযোগ নাই। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে এবং এবার শতভাগ স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমরা নতুন করে একটা ইন্ডিকেশন পাচ্ছি, যদিও করেসপন্ডেন্স এখন অফিসিয়ালি নাই, কিন্তু খুবই আশার কথা যে ওদের যে টেকনিক্যাল টিম তারা আমাদের এখানে এসেছিল এবং আমাদের যে বিএমইটির টেকনিক্যাল টিম যেটা, তাদের সঙ্গে একাধিকবার মিটিং করেছে। খুব অল্প সময়ের মধ্যে হয়তো এই মার্কেটটা খুলে যাবে, শীঘ্রই একটা ঘোষণা আসতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, ঘোষণার সঙ্গে সঙ্গেই কর্মী পাঠাতে প্রস্তুত রয়েছে সরকার। তাদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, তাদের যদি শ্রমিকের দরকার হয় অবশ্যই আমাদের কাছে আসবে। এক্ষুনি দিতে চাইলে এক্ষুনি দিতে পারবো, আমরা রেডি আছি। তবে চূড়ান্ত ঘোষণার আগে কারোর সাথে অর্থ লেনদেন না করতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হতে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার কোটনি ওয়ালশ। এখন শুধু বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এছাড়াও তামিম সাকিবদের ব্যাটিং উপদেষ্টা হচ্ছেন শ্রীলঙ্কার থিলান সামারাবীরা। কদিন হল দেশের গণমাধ্যমে খবর আসছিল পেস বোলিং কোচ হিসেবে হিথ স্ট্রিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ওয়ালশ। জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্যারিবীয় এই কিংবদন্তির আলোচনা শেষের দিকে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি হওয়ার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে 2019 বিশ্বকাপ পর্যন্ত মাশরাফি, তাসকিন, মুস্তাফিজদের বোলিং দীক্ষা দেবেন কোটনি ওয়ালশ। এদিকে বিসিবির কোচিং স্টাফদের আরেক পদে যোগ দিচ্ছেন লঙ্কান সামারাবীরা। তিনি মুশফিক ইমরুলদের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিসিবির সঙ্গে সামারাবীরার চুক্তি হবে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ পর্যন্ত। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরন নামে এক শিশুর শরীরে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক। গ্যারেজের মালিক জানান, বিকেল 4টার দিকে মেঘলা অটো গ্যারেজে অন্যান্য কর্মচারীর সাথে কাজ করছিল আরন। এ সময় ওই গ্যারেজের কর্মচারী শরীফুল ও রাব্বির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কম্প্রেসার মেশিন দিয়ে আরনের শরীরে বাতাস ঢোকানো হয়। এতে আরনের পেট ফুলে গেলে অন্যান্য কর্মচারীর সহায়তায় তাকে গ্যারেজের মালিক ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ওই ছেলে আমার বাসায় খাওয়া দাওয়া করে গ্যারেজে গেছে। আমার ভাইও না আর কি আমার গ্যারেজে কাজ করে, আইসে দেখে যে ওর পেট ফুলা, তারপর মেডিকেলে নিয়ে আসছে। সন্ধ্যার সময় আরো থাকছে চট্টগ্রামের বায়েজিদে AK-47 ও গুলি উদ্ধারের ঘটনায় তালিকাভুক্ত 3 শীর্ষ সন্ত্রাসীর 21 বছর করে জেল। দণ্ডপ্রাপ্তরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। অগ্নিকাণ্ডের 10 দিন পর আজ ক্রেতা দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে বসুন্ধরা সিটি শপিং মল। তবে বর্তমান অবস্থা পর্যবেক্ষণে আগুনে ক্ষতিগ্রস্ত 6ষ্ঠ তলার সি ব্লকে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। সকাল থেকে অন্যান্য তলায় দোকান খোলা থাকলেও ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি ছিল অনেকটাই কম। তবে আগুনে 6ষ্ঠ তলার সি ব্লকের ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে এখনও মেরামত কাজ চলছে। এছাড়া বসুন্ধরা সিটির বি ও সি ব্লকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে বিপুল আর্থিক ক্ষতিতে দিশেহারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গত 21শে আগস্ট রাজধানীর বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শপিং মলের 6ষ্ঠ তলার সি ব্লকের 104টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। হাওলাত বরাত করে হলো ঈদের আয়োজন করে বেশি বেশি মাল উঠাইছি দোকানে,
সম্পূর্ণ মালই পুরো ছাই হয়ে গেছে। আমাদের সারা জীবনের কামাই আমাদের এখানেই রাখা, এই ব্যবসা দিয়ে আমরা চলি, কারণ আমাদের সবকিছুই শেষ হয়ে গেছে। বিভিন্ন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলিকেও আমাদের এই দুঃসময়ে আমাদেরকে বিনা সুদে আমাদেরকে যদি আপনারা যদি এখন তাদেরকে যদি কোনো টাকা পয়সা আপনারা দেন, তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। চট্টগ্রামের বায়েজিদে AK-47 এবং বস্তা ভর্তি অস্ত্র গুলি উদ্ধারের ঘটনায় পুলিশের তালিকাভুক্ত 3 সন্ত্রাসীকে 21 বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বিকেলে চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 7-এর বিচারক বিলকিস আক্তার এই আদেশ দেন। মামলার বিবরণীর সূত্র থেকে জানা যায় 2011 সালের 4 জুলাই ব্রাহ্মণবাড়িয়া থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির নেতা সারোয়ার এবং ম্যাক্সনকে আটক করে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বায়েজিদের হামিদপুর এলাকায় শিবির নেতা মানিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বস্তা ভর্তি অবস্থায় একটি AK-47, একটি LG, বেশ কয়েকটি দেশি বিদেশি বন্দুক ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সারোয়ার, মানিক ও ম্যাক্সনকে আসামি করে মামলা করে পুলিশ। শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মানিক পলাতক রয়েছে। এফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে ম্যাচে 10-0 এগিয়ে আছে স্বাগতিকরা। দর্শক, বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে আমরা সরাসরি দেখে আসি ম্যাচের কিছু অংশ। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের বাংলাদেশ কিরগিজস্তান ম্যাচের কিছু অংশ। ম্যাচে 10-0 এগিয়ে আছে বাংলাদেশ। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। প্রাণভিক্ষার বিষয়ে নিখোঁজ ছেলের সন্ধান না পাওয়া পর্যন্ত সময় চাইলেন যুদ্ধাপরাধী মীর কাশেম। আইজি প্রিজন জানালেন 7 দিনের বেশি সময় নয়। রাজধানীতে উইলস লিটলের শিক্ষার্থী রিশা হত্যার মূল আসামি ওবায়দুলকে নীলফামারী থেকে আনা হচ্ছে ঢাকায়। কাল তোলা হবে আদালতে। শোকসভায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। নির্মমভাবে 14 বছর বয়সের মধ্যে মেরে ফেলা হলো, আমরা তার ফাঁসি চাই। মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস শেখানোর কারণেই জঙ্গিবাদের এই মাথাচাড়া দেয়া শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আরো 40 জন এখনো নিখোঁজ, জানালেন আইজিপি। নিখোঁজদের অধিকাংশই জঙ্গি সম্পৃক্ততায় জড়িত বলে ধারণা।
কবি শহীদ কাদরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। তার সৃষ্টি পথ দেখাবে উত্তরসূরিদের, বললেন বিশিষ্টজনরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ টিভি। সঙ্গে থাকুন সময়।